বাংলার বিপ্লবী সিরিজের আজকের গল্প অমর কানাইলালকে নিয়ে। খুনির আসামি, ফাঁসির আদেশ হয়ে গিয়েছে, আর মাত্র কয়েকটা দিন পরে ফাঁসি হবে। কিন্তু তাতে কি, নাই কোনো চিন্তা, নাই কোনো ভীতি, হাসি মুখে জেলে সব কাজ করে যান। তোমরা হয়তো আশ্চর্য হচ্ছ, শুধু তোমরা কেন, বিস্মিত হয়েছিল সেদিন ইংরেজ প্রহরীরাও। দুদিন পরে যার ফাঁসি হবে সে হাসে কি করে? বিস্মিত কণ্ঠে প্রহরী বন্দীকে বলেছিল, আচ্ছা বাবু, আমি দেখিবে ফাঁসির দিন তুমি কি করিয়া হাসো। সে কথা বলেনি বন্দী। ফাঁসির মঞ্চে কয়েক ধাপ উঠে মুখের পর্দা নিজের হাতে সরিয়ে প্রহরীর দিকে তাকিয়ে হেসে বলেছিল, এই দেখো মিস্টার, বাঙালির ছেলে হাসতে হাসতে মরতে পারে কি না। বিস্ফারিত চোখে তাকিয়ে থাকে ইংরেজ প্রহরী। ফাঁসির মঞ্চে এমনি করে হাসতে হাসতে মৃত্যুবরণ করেছিলেন সেদিন বিপ্লবী কানাইলাল দত্ত। 1887 সালের অষ্টমীর দিনে কানাইলালের জন্ম। জন্মাষ্টমীর দিনে জন্ম হয়েছিল বলেই তার নাম রাখা হয় কানাইলাল। কানাই যখন সবে 3-4 বছরের শিশু, বাবা তাকে নিয়ে যান বোম্বাইয়ে তার কর্মস্থলে। বোম্বাই শহরে মারাঠি ছেলেদের সাথে বেড়ে ওঠে কানাইলাল। ছোটবেলা থেকেই তার মধ্যে দেখা যায় বিভিন্ন গুণ। দরিদ্রের প্রতি তার প্রীতি, অসীম দয়া, সত্যের প্রতি তার গভীর অনুরাগ। এক গ্রীষ্মের দিনে ছেলেরা ছাদে ঘুড়ি ওড়াচ্ছিল। কানাইও তাদের সঙ্গী হলেন, কিন্তু বাবা নিষেধ করলেন। নিজে তিনি ঘুড়ি ওড়ালেন না বটে, কিন্তু দেখার লোভ সামলাতে পারলেন না। তিনি ঘুড়ি উড়িয়েছেন মনে করে বাবা তাকে তিরস্কার করলেন। কিন্তু কানাই দৃঢ় স্বরে উত্তর দিলেন, না, আমি ঘুড়ি উড়াইনি। ছেলে মিথ্যে কথা বলছে মনে করে পিতা চপটাঘাত করলেন। সামান্য চপটাঘাত, কিন্তু কান্নায় ফেটে পড়লেন বালক কানাইলাল। বললেন, বাবা, আপনি আমার কথা বিশ্বাস করলেন না। পিতা খোঁজ নিয়ে জানলেন সত্যি তিনি ঘুড়ি ওড়াননি। পিতার অবিশ্বাসী বালকের মর্মপীড়ার প্রধান কারণ ছিল। প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কানাইলাল চন্দননগরে এলেন। ভর্তি হলেন ডুপ্লে কলেজে। সভ্য হলেন এক থিয়েটার ক্লাবের। কিন্তু কানাইলাল ছিল স্বভাব মৌন প্রকৃতির। এক কোণে বসে সুর সাধেন। 1905 সালে বঙ্গভঙ্গ ঘোষিত হল। প্রতিবাদে ফেটে পড়ল সারা বাংলাদেশ। চন্দননগরে এসে পড়ে সেই আন্দোলনের ঢেউ। কানাইলাল ও তার সমিতির সভ্যরা জাতীয় সঙ্গীত গেয়ে শোভাযাত্রা করেন। পাড়ায় পাড়ায় বিলেতি বর্জনের কথা প্রচার করতে থাকেন। পুলিশ তাড়া করে তাদের পিছনে। অনেকে কেটে পড়ে, কিন্তু কানাইলাল অটল। ধীরে ধীরে রাজনীতির দিকে এগিয়ে যান কানাইলাল। গুরুও পেয়েছেন উপযুক্ত, কলেজের অধ্যাপক চারুচন্দ্র রায়। এর কাছে কানাইলালের দেশপ্রেমের দীক্ষা। গোপনে চলে লাঠি খেলা, মুষ্টিযুদ্ধা, অস্ত্রচালনা, বন্দুক ছোড়া। মুষ্টিচালনায় অদ্ভুত দক্ষতা অর্জন করে কানাইলাল। একবার এক মজার ঘটনা ঘটে। কানাইলালের বাড়ির কাছে একদল চটকলের সাহেব রাত্রে মদ খেয়ে হল্লা করত। পাড়ার লোকেরা অস্থির হয়ে উঠল। এক রাত্রে কানাইলাল সোজা তাদের সামনে গিয়ে গোলমাল করতে নিষেধ করলেন। একজন ছিন্নকায় বাঙালির কথা তারা গ্রাহ্য করবেন কেন? অকথ্য ভাষায় তারা গালাগাল দিয়ে ওঠে কানাইলালকে। আর যায় কোথায়, লাফিয়ে পড়ে কানাইলাল ঘুষির মেরে ধরাশায়ী করে দেয় 3 জনকে। তারা পালিয়ে বাঁচে। পাড়ার লোকেরা কাণ্ড দেখে অবাক। শক্তি তো শুধু দেহের নয়, মনের শক্তি আসল শক্তি। আর একবার এক বিলাতি সার্কাস দল চন্দননগরে এসেছিল। তখন বিলাতি বর্জনের সময়, কিন্তু সার্কাস কোম্পানি সাদা কালো তফাত রেখে আসনের ব্যবস্থা করেছিল। প্রতিবাদে কানাইলাল সঙ্গী সাথীদের নিয়ে পিকেট শুরু করে দিলেন।
সার্কাসের ম্যানেজার এসে কানাইলালকে গালাগালি দিয়ে মারতে তেড়ে এলো। আর যাবে কোথায়, ঝাঁপিয়ে পড়ে কানাইলাল মারলেন সাহেবের মুখে এক ঘুষি। ব্যাস, এক ঘুষিতেই কাত। দরদর ধারায় সাহেবের নাক মুখ দিয়ে রক্ত বেরোতে থাকে। ব্যাপার দেখে নিঃশব্দে সরে পড়ে কানাইলালের দল। এই সময় বিপিন পালের নিউ ইন্ডিয়া ও অরবিন্দ ঘোষের বন্দে মাতরম পত্রিকা কানাইলালের মনকে আকৃষ্ট করে। নিয়মিত পাঠক হয়ে পড়েন কানাইলাল। ফলে পরীক্ষার পড়া বিশেষ কিছু হয় না। পরীক্ষার আগে 1 মাস দরজা বন্ধ করে প্রচণ্ড পড়াশোনা করেন। পাশ করেন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ পরীক্ষা। চন্দননগরের বিভিন্ন সৎ কার্যে কানাইলালকে দেখা যায় তার দলবল নিয়ে। 105 ডিগ্রি জ্বরে আক্রান্ত কানাইলালকে দেখা গেছে ঘরের চালে উঠে আগুন নেভাতে। এই সময় বাংলার বিভিন্ন স্থানে একটু একটু করে জাতীয় আন্দোলন গড়ে উঠতে থাকে। আর তাকে দমন করার জন্য ইংরেজ সরকার ভেদ নীতির আশ্রয় নেয়। মুরারিপুকুর গুপ্ত সমিতির খবর এসে পৌঁছায় কানাইলালের কাছে। তিনি ঠিক করেন যেমন করেই হোক এই সমিতিতে যোগদান করে দেশের কাজে তিনি নিজের জীবন উৎসর্গ করবেন। কলকাতায় গিয়ে উপস্থিত হলেন যুগান্তর অফিসের উপেন্দ্রনাথের কাছে। উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তখন চন্দননগরে মাস্টারি ছেড়ে দিয়ে যুগান্তর দলে যোগ দিয়েছেন। কিন্তু রাজি হন না উপেন্দ্রনাথ। বলেন সময় হলে তাকে ডাকা হবে। কিন্তু অপেক্ষা করতে চান না কানাইলাল। ধরে পড়েন বারিন্দ্র কুমারকে। বারিন সম্মত হয়। চলে আসেন কানাইলাল চন্দননগর ত্যাগ করে মুরারিপুকুর আড্ডায়। পিছনে পড়ে রইল চন্দননগর, রইল পড়ে স্নেহময়ী মা। কে বলে কানাইলাল মিথ্যা বলেননি কখনো? শেষ বিদায়ের ক্ষণে মাকে তিনি কি বলেছিলেন জানো? বলেছিলেন কলকাতায় যাচ্ছেন চাকরি করতে। সত্যবাদী পুত্রের কথায় মা বিশ্বাস স্থাপন করেছিলেন। কিন্তু তখন কি জানতেন ছেলে তাকে ফাঁকি দিয়ে পালিয়ে চলেছে শেষবারের মতন? মুরারিপুকুরে থাকেননি কানাইলাল বেশি দিন। তাকে পাঠানো হলো চাটগাঁওয়ে। কুলিদের সাথে মিশে একটা গোপন সমিতি গড়ে তুলবেন তিনি। কুলির বেশে কাজ করতে লাগলেন তিনি। কিন্তু ছদ্মবেশের অসুবিধা হলো তার চশমা নিয়ে। অগত্যা আবার ফিরে আসেন মুরারিপুকুরের আড্ডায়। নিযুক্ত হলেন গোপীমোহন দত্ত লেরের আসল বোমার কারখানায়। আর সেখান থেকেই ধরা পড়লেন সকলের সাথে পুলিশের হাতে। শুরু হয়ে গেল ঐতিহাসিক আলিপুর বোমা মামলা। মনে মনে ক্ষুব্ধ হয়ে ওঠেন কানাইলাল। দেশের জন্য তিনি কিছুই করতে পারলেন না। বৃথাই তাকে ফাঁসির দড়ি গলায় পড়তে হবে। দীর্ঘকাল ধরে মামলা চলতে থাকে। জেল হাজত ভেঙে পালিয়ে যাওয়ার মতলব করেন বারিন্দ্র কুমার। সেই উদ্দেশ্যে কৌশলে সংগ্রহ করেন 2টি রিভলভার। লুকিয়ে রাখেন প্রাঙ্গণে মাটির নিচে। কিন্তু এ সময় ঘটে এক অঘটন। বিপ্লবীদের মধ্যে একজন ছিলেন নরেন গোস্বামী। সে বিশ্বাসঘাতকতা করে রাজসাক্ষী হয়ে গেলেন। তাকে নিয়ে জেল কর্তৃপক্ষ রাখলেন ইউরোপীয়দের জেল হাসপাতালে। ক্ষুব্ধ বিপ্লবীরা প্রস্তাব করেন নরেনকে জেলের ভিতরই হত্যা করতে হবে। সত্যেন্দ্রনাথের ছিল হাঁপানির রোগ। এই সময় সেটা খুব বেড়ে ওঠে। পরামর্শ মতো তিনি গিয়ে ওঠেন হাসপাতালে, কিন্তু নরেন থাকে ইউরোপীয়দের ওয়ার্ডে। তাই সত্যেন জেলের ডাক্তারকে বলেন, ডাক্তার সাহেব, আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। আমিও নরেনের মতন রাজসাক্ষী হতে চাই। কিন্তু নরেনের সঙ্গে আমার দেখা হওয়া প্রয়োজন, যাতে আমরা একই রকম বিবৃতি দিতে পারি। ডাক্তার এটাই চাইছিলেন। খুশি মনে তিনি নরেনের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দেন। ইউরোপীয় কয়েদিদের পোশাকে নরেন আসে। দুজনের মধ্যে আলোচনা শুরু হয়। নরেনের মনে কোনো সন্দেহ নেই। ঠিক হয়
কয়েকদিন পর তারা আবার একত্রিত হয়ে লিখবেন তাদের বিবৃতি। এদিকে দিন দুই পরে কানাইলাল কম্বলে শুয়ে চিৎকার করতে থাকেন পেটের যন্ত্রণা। তার কম্বলের নিচে সেই রিভলভার যা বারিন সংগ্রহ করে রেখেছিলেন। ডাক্তার এলেন, হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা হয় কানাইলালের। তার কোমরে লুকোনো থাকে পিস্তলটি। পরের দিন নরেন গোসাইকে সত্যেন্দ্রনাথের কাছে আবার আনা হয়। দোতলার জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখেন সত্যেন্দ্রনাথ। কানাইলাল নিচে প্রস্তুত। দাঁত মাজার অছিলায় তিনি পায়চারি করছেন ঘন ঘন। নরেন সামনাসামনি হতেই গর্জে ওঠে সত্যেন্দ্রনাথের রিভলভার। গুড়ি উড়িতে লাগে, প্রাণ ভয়ে ছুটতে থাকে বিশ্বাসঘাতক নরেন গোসাই। নিচে কানাইলাল অন্য রিভলভারটি নিয়ে প্রস্তুত। বাঁচাও বাঁচাও, মেরে ফেললো মেরে ফেললো বলে আর্তনাদ করতে করতে ছুটতে থাকে নরেন গোসাই। হইচই পড়ে যায়, জেলের পাগলা ঘণ্টি বেজে ওঠে। জেলার যোগেনচন্দ্রবাবু হন্তদন্ত হয়ে ছুটে আসেন, কিন্তু ব্যাপার দেখে বেঞ্চের তলায় প্রাণ ভয়ে লুকিয়ে পড়েন। বাধা দেওয়ার চেষ্টা করেছিল আর একজন প্রহরী, কিন্তু সেও আহত হয়ে সরে পড়ে। ছুটতে ছুটতে নিরুপায় হয়ে নরেন পড়ে যায় এক নর্দমার উপর। ঝাঁপিয়ে পড়েন কানাইলাল ও সত্যেন্দ্রনাথ। গুনে গুনে রিভলভারের সবকটি গুলি চালান নরেনের উপর। তারপর শূন্যে রিভলভার ফেলে দিয়ে উঠে দাঁড়ান। ব্যাস, কাজ শেষ। আর যেন কেউ বিশ্বাসঘাতকতা করতে সাহস না পায়। সশস্ত্র পুলিশ এসে গ্রেপ্তার করে নিয়ে যায় দুজনকে। পিছনে পড়ে থাকে বিশ্বাসঘাতকের রক্তাক্ত মৃতদেহ নর্দমার উপর। সেটা ছিল 1908 সালের 1 সেপ্টেম্বর সোমবার। তারপর বিচার। গ্রাহ্য করেন না মৃত্যুঞ্জয়ী বিপ্লবীদয়। হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চড়েন একে একে। 10ই নভেম্বর ফাঁসি হলো কানাইলালের। কিন্তু ফাঁসির দড়ি কি হত্যা করতে পেরেছে কানাইলালকে? মৃত্যুকে যারা এমনি করে তুচ্ছ করতে পারে তারা কখনো মরেন না। তাই কানাইলাল সত্যেন্দ্রনাথ অমর। আমাদের গল্প যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমাদের শোনো গল্প চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।